নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সামনেই আমাদের পরীক্ষা চলে আসছে নেট সেটের। আশা করি তার জন্য আপনারা পড়ছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স, যেটা প্রথম ক্লাস হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে বইটা রয়েছে, অর্থাৎ শিশির কুমার দাশের কাব্যতত্ত্ব অ্যারিস্টটলের যে বইটি রয়েছে, এই বইটির পুরো ভূমিকা অংশ আমি আগের ক্লাসে করিয়ে দিয়েছি। আশা করি আপনারা ক্লাসটা এতদিনে দেখেছেন। সেই ক্লাসটা বেশ অনেকদিন আগেই আমি করিয়েছি। মাঝখানে একটু ব্যস্ততার জন্য আমি কদিন ক্লাস করাতে পারিনি। তো আপনারা আমাকে ফোন করেছেন, মেসেজ করেছেন। আমি সত্যিই আমার খুব ভালো লেগেছে যে আপনারা ক্লাস করতে চান, আপনারা চাইছেন যে আমি যেন নেটের ক্লাস দিই বা এসএলএসসি ক্লাস দিই, পিএসসি ক্লাস দিই ইত্যাদি। আমি চেষ্টা করব আবার আগের মতন ক্লাসগুলোকে দেওয়ার। এভাবে আপনারা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের কোন কোন ক্লাস চাই, কোন কোন বিষয়ে আপনাদের সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব সেই ক্লাসগুলোকে নিয়ে আসতে। প্রথম যে বিষয়টা বলার সেটা হচ্ছে, আগের দিন আমরা ভূমিকা অংশ পড়েছি, আজকে আমরা মূল টেক্সটটা পড়তে শুরু করব। এবং আবার প্রথমে বলে রাখি যে এটা এমন একটা বিষয়, একদিন দুদিনের ক্লাসে কিন্তু বিষয়টা শেষ হবার নয়। সুতরাং আমাদের একটু ধৈর্য দিয়ে ক্লাসটা শুনতে হবে শেষ অবধি। এবং পুরো ক্লাসটা যদি আপনারা শোনেন এবং যেই যেই লাইনগুলো আমি দাগাবো আমার বইতে দাগানো রয়েছে, আপনাদের সুবিধার জন্য আমি এখানে পিপিটি মানে পিডিএফ করে দেখানোর চেষ্টা করছি বইটার, এবং এখানে আমি দাগিয়ে দাগিয়ে যাব। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বইটি সামনে রাখুন এবং সেগুলোকে দাগাতে থাকুন। সেই জায়গাগুলো অবশ্যই পড়বেন, সেখান থেকে প্রশ্ন আসে। কোন কোন জায়গা থেকে পিওয়াইকিউ এসেছে সেগুলোও আমি বলবো। কিভাবে ইজিলি আপনারা মনে রাখতে পারবেন সেটা নিয়েও আমি আলোচনা করব। কিরকম ধরনের প্রশ্ন আসছে সেগুলোও কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। একদম আলোচনার শুরুতেই বলি, আমি শুরু করছি পড়া। সেটা হচ্ছে 1 নম্বর রয়েছে কাব্য তার শ্রেণীবিভাগ, প্রত্যেকটা শ্রেণীর সম্ভাবনা, কিভাবে একটি কাহিনীর গ্রন্থন হলে কাব্য সুষ্ঠু হয়, বিভিন্ন শ্রেণীর মধ্যে কতটা পার্থক্য, পার্থক্যের প্রকৃতি কি, ঠিক আছে, এবং কাব্যের বিভিন্ন অঙ্গ ও অঙ্গের প্রকৃতি ইত্যাদি বিষয় আলোচনা করব। অর্থাৎ এখানে যিনি লিখেছেন অর্থাৎ শিশির কুমার দাস, তিনি এই কথা বলছেন। মূলত এই জায়গাটা আমি বলছি কেন, এখানে আমাদের যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই দিথুরামর কাব্য, ঠিক আছে, এই দিথুরামর কাব্য জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসে। এক সেকেন্ড। আচ্ছা, এই দিথুরামর কাব্য জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসে, বহুবার এসেছে, এটা কিন্তু ভুললে চলবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে, অর্থাৎ দেখুন এর নিচেই আমরা দেখতে পাবো দিথুরামর কাব্য বিষয়টা কি। দেখুন দিথুরামর কাব্য ওপরে এখানে 2 লেখা রয়েছে, ঠিক আছে, আমার বইতে যদিও 3 লেখা রয়েছে। আচ্ছা, কিথারা বাজানো, কিথারা বিষয়টা কি, যার যার মাথার উপর এরকম দেখবেন না 2 লেখা রয়েছে, 3 লেখা রয়েছে, বুঝবেন নিচে তার বিশদে দেওয়া রয়েছে সেটার ডিটেলস। তাহলে সেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। আচ্ছা, এইখানে আমাদের কি জানতে হবে, জাস্ট এটুকু জানতে হবে। এবং 3 ভাবে পৃথক অনুকরণের বিষয়টা, তাদের মাধ্যম, বিষয়বস্তু এবং রীতি। তাহলে কি কি আসছে, মাধ্যম, বিষয়বস্তু এবং হচ্ছে রীতি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক এই জায়গাটা দেখুন, এখানে দেখুন লেখা রয়েছে, এই যে দিথুরামর গীতি যেটা ছিল, এক ধরনের গীতি কবিতা, গ্রিক দেবতা বাখাসের জন্মকাহিনী ছিল এর মূল বিষয়। পুরো পিওয়াইকিউ থেকে কিন্তু, এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন চলে এসেছে, ঠিক আছে। কিথারা কি, কিথারা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, ঠিক আছে। এই শব্দ থেকে কিন্তু গিটার কথাটির উৎপত্তি হয়েছে। এই ধরনের ছোট ছোট জায়গাগুলো কিন্তু মানে ভুল করে চলে গেলে কিন্তু চলবে না। বুচারের দেখুন পোয়েট্রি ইন ইটসেলফ, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এরপরে আর এখান থেকে খুব বেশি প্রশ্ন কিছু নেই। পরবর্তী পৃষ্ঠায় মানে পরবর্তী জায়গায় আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে অনুকরণের মাধ্যমের পুরো ঘটনাটা, বিষয়টা আপনারা যখন রিডিং পড়বেন তখন জায়গাটা বুঝতে পারবেন যে অনুকরণের মাধ্যম বলতে কি বলতে চেয়েছে। মানে বলছে দেখুন,
এখানে রয়েছে, আমি আমার বই থেকে বলছি, যেমন কেউ কেউ নৈপুণ্যের সঙ্গে কেউ বা নিতান্ত অভ্যাসের বশেই কিন্তু অনুকরণ করে। অনুকরণ করা মানে কি? ইমিটেট করা, তাই তো? কাউকে দেখে, সেটা দেখে আমি সেম কাজটা করার চেষ্টা করছি। সেখানে কি কখনো কণ্ঠস্বরের সাহায্যে করে, কখনো শিল্পীর কথা তারাও অনুকরণ করে, কখনো ছন্দে, ভাষা, সুর এগুলোকে অনুকরণ করে, তাই তো? এখান থেকে সেরকম প্রশ্ন নেই। পরের প্যারায় দেখুন, আরেকটি শিল্প আছে যেখানে অনুকরণ করা হয় কখনো পদ্যে, কখনো গদ্যে, কখনো বা এক ধরনের ছন্দে। ঠিক আছে? সেক্ষেত্রে যে কথাটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে মাইমাস, অর্থাৎ সম্ভবত এখানে নিচে এই যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, নিচে এর বিশ্লেষণ দেওয়া রয়েছে। এবং সোক্রাটিক কথোপকথন। অন্যদিকে মনে রাখতে হবে, বললাম যার যার উপরে লেখা থাকবে সেগুলো পড়ে নিতে হবে। নানান ছন্দবদ্ধ রচনা থাকে, ঠিক আছে? এমনকি দেখুন নিচে লেখা রয়েছে চিকিৎসা বিদ্যার যে বিষয়টা, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। এখানে দেখুন কি বলছে, আমি লাইনটা একটু, এই যে এমনকি চিকিৎসাবিদ্যা কিংবা প্রাকৃতিক বিজ্ঞান সম্বন্ধেও পদ্যে বই লিখলেই লোকে প্রথাবশত তার রচয়িতাকে কবি আখ্যা দেয়। অথচ হোমার এবং এমপেদোক্লেস এই নামগুলো কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে? এই রচনার মধ্যে ছন্দ ছাড়া আর কোনো মিল নেই। তাহলে আমাদের দিতেই পারে যে কার কার রচনার মন্তব্য যুক্তি আকারে কিন্তু জায়গাটা আসতে পারে। এখানে বেশ আমরা কিছু জানতে পাচ্ছি যে অনুকরণের মাধ্যম সম্পর্কে তিনি কি কি বলছেন। নেক্সট হচ্ছে বলছেন, দেখুন যে আমি অনুকরণের যেসব মাধ্যমের কথা বলেছি, যেমন ছন্দ, সুর, মিতচ্ছন্দ। মিতচ্ছন্দ বিষয়টা কি? এটা কিন্তু এই নিচে যেটা 3 নম্বর লেখা আছে, 3 নম্বর জায়গায় গিয়ে দেখতে পাবেন, ঠিক আছে? এছাড়া কি কোনো কোনো শিল্প তার সবকটি ব্যবহার করে, যেমন ধরুন দ্বিথিরমর বা নোম কবিতা। তাহলে দ্বিথুরামর বা নোম কবিতা কি সেটাও কিন্তু আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে বিভিন্ন শিল্পের মধ্যে পার্থক্যের কারণই হচ্ছে অনুকরণের পদ্ধতি। তাহলে মনে রাখতে হবে বিভিন্ন শিল্পের মধ্যে পার্থক্যের কারণ কি, আমাদের কিন্তু শূন্যস্থান দিয়েও প্রশ্ন আসে, সেটা হচ্ছে অনুকরণের পদ্ধতি। এরপরে যেটা চলে আসছে, এই যে দ্বিথুরামর বিষয়টা কি, এখানে কিন্তু দেখুন রয়েছে যে দিওনাসুসের উৎসবে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কি বলছে, বাঁশি সহযোগে যে গান গাওয়া হতো তার নাম হচ্ছে দ্বিথুরাম্বিক কবিতা। এইসব গান গাওয়া হতো দল বেঁধে, বাঁশি সহযোগে দল বেঁধে গান করা হতো, ঠিক আছে? আর নোম কবিতা কি? নোম কবিতা হচ্ছে একক সঙ্গীত, গাওয়া হতো অ্যাপেল্লোর উৎসবে। গ্রিক শিল্পের মূলে কি রয়েছে? এই দুই দেবতা, মনে থাকে যেন, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। দিওনাসুস নৃত্যগীতে, অ্যাপেল্লো হচ্ছে বাক্য এবং সুরে। এই জায়গাটা যেমন মনে রাখতে হবে, ঠিক তেমনি ভাবে আবার এখান থেকেও এরকম ভাবে প্রশ্ন আসে। দেখুন রয়েছে অ্যাপেল্লোর উদ্দেশ্যে রচিত হতো কি স্তোত্র, প্রশংসা গীতি, বিনা সহযোগে তা গীত হতো, ঠিক আছে? এই যে জায়গাটা পুরোটা ট্র্যাজেডি অব্দি, আমি পুরোটা পড়ছি না, তাহলে পুরোটাই পড়েই যেতে হবে আমাকে। এই পুরো জায়গাটা থেকে কিন্তু মন্তব্য যুক্তি আকারে প্রশ্ন আসতে পারে, মন্তব্য যুক্তি আকারে প্রশ্ন আসার অনেক সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আরেকটা দিতে পারে শুদ্ধ অশুদ্ধ, খুব একটা সিরিয়ালি প্রশ্ন না দিলেও কিন্তু এখান থেকে এই শুদ্ধ অশুদ্ধ এবং মন্তব্য যুক্তি, এই যে দুটো ধরনের প্রশ্ন এই প্যারা থেকে কিন্তু আসার হাই চান্স, এবং ছোট ছোট প্রশ্ন তো রয়েছে। নেক্সট চলে আসছি পরের জায়গাতে, যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যে জায়গাগুলো হাইলাইটিং, আমি কিন্তু বলে বলে যাচ্ছি। তারপরে আমরা চলে আসছি মানে অনুকরণের বিষয়ের ক্ষেত্রে কি বলছে, অনুকরণের বিষয় হচ্ছে মানুষ এবং তার ক্রিয়াকলাপ, ঠিক আছে? তাহলে অনুকরণের বিষয় কোনগুলো? অনুকরণের বিষয় কিন্তু মানুষ তার ক্রিয়াকলাপ, অনুকরণের মাধ্যম কিন্তু কখনো মানুষ তার ক্রিয়াকলাপ নয়। অনুকরণের বিষয় হচ্ছে মানুষ এবং তার ক্রিয়াকলাপ। কোন জায়গাটাকে আমরা মানে অনুকরণ করব, মানুষ কি এবং তার কাজকর্ম ক্রিয়াকলাপ কি হচ্ছে, সেই বিষয়টাকে আমরা দেখব, ঠিক আছে? ভালো অথবা মন্দ এই দুই শ্রেণীর মানুষকে ভাগ করা চলে। নেক্সট বলছে দেখুন, যেহেতু সাধুতা নিচতার মানদণ্ডে মানুষের নৈতিক চরিত্রের বিচার হয়, অর্থাৎ এই লোকেরা আমাদের চেয়ে ভালো কিংবা আমাদের চেয়ে খারাপ বা আমাদের মতো, তিনটেই হতে পারে। কোনো মানুষ আমাদের চেয়ে ভালো,
আমাদের চেয়ে খারাপ এবং আমাদের মতো। এ কথা কাব্যে যেমন সত্য, চিত্রকলা সম্বন্ধেও কিন্তু তাই। এরপরে দেখুন চিত্রকলা থেকে মানে এই জায়গাটা দেখুন কি বলছে, পোল গণতুসের মানুষগুলো বাস্তবের চেয়ে সুন্দর, এই প্রশ্ন কিন্তু এসেছিল। কার মানুষগুলো বাস্তবের চেয়ে সুন্দর, এই একটা ইনফরমেশন পেলাম। নেক্সট দেখুন আবার বলছে, পাউসোস এঁকেছিলেন বাস্তব মানুষের চেয়ে হীনতর করে। তাহলে পাউসোস কেমন এঁকেছিলেন, এরপরে পাবো দিওনোসুস। দিওনোসুসের চেষ্টা ছিল কি বাস্তবের সাদৃশ্য ফুটিয়ে তোলা। তাহলে এই যে তিনজনের নাম আমরা পাচ্ছি, একটা হচ্ছে পোলগনতুস, আরেকটা হচ্ছে পাউসোস, আরেকটা হচ্ছে কি দিওনোসিস। এই তিনজনের লেখার মানে চিত্রের তাদের বৈশিষ্ট্যটা কি ছিল সেটা কিন্তু দিয়েছে। একজন হচ্ছে কি করে মানুষগুলো বাস্তব যেটা হওয়া উচিত তার থেকে অনেক বেশি সুন্দর করে গড়ে তোলে। আরেকজন কি করে মানুষ বাস্তব মানুষের থেকে অনেক হীন করে গড়ে তোলে। এবং দিওনোসুস কি করে বাস্তবের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তাহলে এটাই বলেছে, মানুষ হয় খুব ভালো হবে, নয় খারাপ হবে, বা মাঝামাঝি। নেক্সট বলছে, পরবর্তী জায়গায় চলে আসুন। এই যে নিচে আছে সম্ভবত, এই যে হোমারের চরিত্র, হোমারের চরিত্রগুলি উন্নততর, ক্লেওফোনের চরিত্রগুলো বাস্তব। এই যে এই জায়গাটা, ঠিক আছে। হেগেমন যিনি ছিলেন প্রথম প্যারোডির রচয়িতা, দেখুন এখান থেকে কত প্রশ্ন। হোমারের চরিত্রগুলো কেমন ধরনের, উন্নত ধরনের। ক্লেওফোনের চরিত্রগুলো কেমন, বাস্তব। আর হেগেমনের কি, সেটা হচ্ছে তিনি ছিলেন প্রথম প্যারোডির রচয়িতা, ঠিক আছে, তিনি প্রথম প্যারোডির রচয়িতা ছিলেন। এবং এছাড়া কি বলতে পারি, দলিয়াদ গ্রন্থের প্রণেতা কে, সেটা হচ্ছে নিকোখার্সের। দলিয়াদ গ্রন্থের প্রণেতার নাম কি, সেটা হচ্ছে নিকোখার্স, মনে থাকবে। এবং তার চরিত্রগুলো কি ছিল, তার চরিত্রগুলো ছিল নিম্নতর। তাহলে এই জায়গাতে কিন্তু আমরা প্রশ্ন পাচ্ছি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এছাড়া আরেকটি জায়গা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা, কমেডি কি করে, কমেডি বাস্তব মানুষের হীনতর ছবি সৃষ্টি করে, আর উন্নত চরিত্র সৃষ্টি করছে কে, ট্র্যাজেডি। তাহলে দেখুন এখানেই কিন্তু আমরা কোথাও কমেডি বা ট্র্যাজেডির প্রসঙ্গ কিন্তু কিছুটা হলেও পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি, এই জায়গাটা দেখবেন ঠিক তার আগেই ছিল। পোল গ্যানাতুসের ছবিগুলো কেরম বিষয় রীতি গুরুগম্ভীর, পাউসোসের টাক ঠিক উল্টো, ঠিক আছে। এই জায়গাটা একটু প্রশ্ন দেখুন, তার সম্বন্ধে বলেছেন নিপুণ দুষ্ট ব্যঙ্গ চিত্রকর, কার সম্বন্ধে বলা হয়েছে। আমি পিডিএফ থেকে দেখাচ্ছি, আমার বইতে যেটা রয়েছে একদম এই ধরুন অনুকরণের পদ্ধতি, এটা অনেকটা হওয়ার পরে এটা যেটা এখানে আগে পিছে রয়েছে, ঠিক আছে। যাই হোক, জায়গাটা দেখলে বুঝতেই পারছেন আপনারা। নেক্সট চলে আসছে অনুকরণের পদ্ধতি। বলছে বিভিন্ন শিল্পের মধ্যে পার্থক্যের তৃতীয় কারণ, থার্ড রিজন কি, সেটা হচ্ছে অনুকরণের পদ্ধতি। তাহলে অনুকরণের ক্ষেত্রে আমরা কটা কারণ পেলাম, তিনটে কারণ পেলাম, ঠিক আছে। একটা প্রথম আমরা কি পাচ্ছি, অনুকরণের মাধ্যম। নেক্সট আমরা পাচ্ছি অনুকরণের বিষয়, তারপর আমরা পাচ্ছি অনুকরণের পদ্ধতি। এভাবে মনে রাখতে হবে, কারণ আমাদের সিরিয়ালি ব্যাপারটাকে মনে রাখতে হবে। এক্ষেত্রে কি বলছে, যেমন একই বিষয় একই পদ্ধতিতে রচনা করার সময় এটা খুবই সম্ভব যে কিছুটা বর্ণনার মধ্য দিয়ে বলা যায়, আর কিছুটা যেমন হোমার করেছেন কিরকম, লেখক যেন একটা চরিত্রের ভূমিকা নিয়েছেন, কিংবা সোজাসুজি নিজেই বলা যায়, কিংবা চরিত্রগুলো যেন জীবন্ত, তারাই সব ঘটাচ্ছে এমনভাবে ঘটিয়েছেন। এখান থেকে প্রশ্ন আসতে গেলে আমি বলবো জায়গাটা পড়ে রাখতে হবে যে হোমারের লেখার বৈশিষ্ট্যটা কি, তিনি ঠিক কিভাবে লিখেছেন। তাহলে এটা মনে রাখতে গেলে কিন্তু আমাদের এই যে প্যারাটা রয়েছে সেটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি, এই যে এখান থেকে এতটা, অর্থাৎ যেটা ঘটেছে তা ঘটা সম্ভব, অর্থাৎ হোমারের লেখার বৈশিষ্ট্যটা আমরা জেনে নিলাম। কারণ যদি আমরা এটা না বুঝে পড়ি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই মুখস্থ বিদ্যা করে মানে হবে না, ঠিক আছে। তাহলে হোমার কি করছেন, যে একটা চরিত্রের ভূমিকাই তুলছেন, সোজাসুজি নিজেই কথা বলছেন, এবং কি করছেন চরিত্রগুলো জীবন্ত করে ফুটিয়ে তুলছেন, তারা সমস্ত কিছু ঘটাচ্ছে এমন ভাবেই বর্ণনা করছেন। এটাই হচ্ছে হোমারের বৈশিষ্ট্য।
ঠিক আছে? তাহলে এই তিনটেই কাব্যের বিভিন্ন শ্রেণীর অনুকরণের পার্থক্যের ফলে মাধ্যম, বস্তু আর পদ্ধতি। ঠিক আছে, কি কি পেলাম? মাধ্যম, বস্তু আর পদ্ধতি। এই সূত্র ধরে চলে যে একদিকে সোফোক্লেস, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এখানে প্রচুর প্রশ্ন আছে, মনে হচ্ছে সব কেন আমি দাগাচ্ছি, কিন্তু এখানে প্রশ্ন আছে। কি বলছে দেখুন, একদিকে সোফোক্লেস হোমার শ্রেণীর শিল্পী, কারণ দুজনেই উন্নততর মানুষ সৃষ্টি করছেন। আবার আর একদিক থেকে তিনি হচ্ছেন আরিস্তোফানের শ্রেণীর শিল্পী। কেন? কারণ দুজনে এমন মানুষের ছবি আঁকছেন যারা সক্রিয়, যারা কিছু করছে, কিছু ঘটাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমরা তুলনা দেখতে পাচ্ছি, সোফোক্লেসের সঙ্গে হোমারের এক জায়গায় কম্পেয়ার করছে এবং সেখানে বলছে দুজনেই উন্নততর মানুষ সৃষ্টি করছে। একদিক থেকে দুজনেই এক, কেন? কারণ হোমারও উন্নততর মানুষকে গড়ে তুলছে, সোফোক্লেসও তাই। ঠিক আছে? আবার অন্যদিকে আমরা তাকে কি দেখতে পারি? আরিস্তোফানেস শ্রেণী শিল্পী হিসাবে। কারণ কি? দুজনেই এমন মানুষের ছবি আঁকছেন যারা সক্রিয়, যারা কিছু করছে, কিছু ঘটাচ্ছে। তাহলে গুরুত্বপূর্ণ জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, মনে রাখতে হবে। এখানে মুখস্থ করার কিছু নেই, যে জায়গাগুলো বলবো জায়গাগুলো কিন্তু একটু ডিটেলে পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন কি বলতে চাইছে, বুঝতে হবে আমাদের বিষয়টা। সেজন্য কেউ কেউ তাদের কাব্যকে নাটক আখ্যা দিয়েছেন, কারণ এই সব কাব্য ক্রিয়াশীল মানুষকে অনুসরণ করে। তাহলে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল যে কেন তাদের কাব্যকে নাটক আখ্যা দেওয়া হয়েছিল। মন্তব্য যুক্তি আকারে দিতেই পারে যে তাদের কাব্যকে নাটক আখ্যা দেওয়া হয়েছিল, মন্তব্য যুক্তি। এর সঠিক যুক্তি কি? যে এই সব কাব্য ক্রিয়াশীল মানুষের অনুকরণ করছে, এই জন্যই তাকে কাব্য হওয়া সত্ত্বেও তাকে নাটক আখ্যা দিতে হয়েছে। সেই জন্যই দরিয়ানরা ট্র্যাজেডি এবং কমেডি দুয়ের উদ্ভাবনের কৃতিত্বের দাবি রাখে। এখান থেকে আবার প্রশ্ন, কি কাদের কথা বলছে? দরিয়ানরা। এখানে না পুটলিগুলো আসেনি, একটু দেখে নেবেন। যাই হোক, দরিয়ানরা ট্র্যাজেডি এবং কমেডি দুটোই উদ্ভাবনের কৃতিত্ব দাবি করছেন। কমেডির ওপরে কিসের দাবি রয়েছে? অবশ্য গ্রিসে মেগারিওদের দাবি রয়েছে, কিন্তু কমেডির ওপরে। তাহলে এখানে আমরা প্রশ্ন পেলাম যে কি কমেডির ওপরে কার দাবি রয়েছে, সেই জায়গাটা দেখতে পাবো। এই যে গ্রিসে মেগারিওদের দাবি রয়েছে। ঠিক আছে, আবার দেখুন পরে রয়েছে যে তারা কি বলছে, যে তারাই এদের উদ্ভাবক। আচ্ছা, গ্রিসে তাদের গণতন্ত্রের সময় এর জন্ম হয়েছে। সিসিলি থেকে কবি আমরা কোন কবিকে পাচ্ছি? এপিখারমুস। তাহলে এপিখারমুস কোথা থেকে এসেছিলেন? তিনি কিন্তু সিসিলি থেকে এসেছিলেন। এটা একটা ইনফরমেশন পেলাম। এবং সেখানে কি তিনি থিওনিদেস এবং মাগনেসেরও আগের লোক। ট্র্যাজেডির ওপরে কাদের দাবি রয়েছে? গুরুত্বপূর্ণ জায়গা, ট্র্যাজেডির ওপরে দাবি রয়েছে কিন্তু এই যে এই জায়গাটা, ট্র্যাজেডির ওপরে দাবি রয়েছে পেলোপনেশীয়দের দাবি রয়েছে। তাদের সপক্ষে যুক্তি হচ্ছে দুটি শব্দ। তারা যে দাবি করছেন যে ট্র্যাজেডির ক্ষেত্রে, সেটা কেন, কিসের জন্য দাবি করছেন, কি বলছেন দেখুন। তারা কি বলছে, এই জায়গাটা কিন্তু মুখস্থ না করে আমাদের বুঝতে হবে। তারা বলছেন কি, যে কোমোজেইন অর্থাৎ আনন্দে মাতোয়ারা হওয়া শব্দ থেকে কমেডির লেখকের নাম হয়নি, হয়েছে কোমাই থেকে। এই যে জায়গাটা, ঠিক আছে, কোমোজেন থেকে হয়নি, হয়েছে কোমাই থেকে, কোমাই শব্দ থেকে এসেছে তাদের মতে। তাহলে কমেডি শব্দের উদ্ভব কিভাবে হয়েছে সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। কারণ তারা শহর থেকে বিতাড়িত হয়ে গ্রামের প্রান্তে ঘুরে বেড়াতো। ঠিক আছে, ওরা বলে তাদের ভাষায় ক্রিয়া বা সংগঠনকে বলে দ্রান, আথেনীয়রা বলে প্রাত্যেইন। তাহলে এই যে পুরো প্যারাটা, অর্থাৎ বিশেষ করে এই যে অনুকরণের অনুকরণের পদ্ধতি, এটা কিন্তু পুরোটাই আমাদেরকে দেখতে হবে, বুঝে পড়তে হবে, এবং কোন কোন জায়গা থেকে মন্তব্য যুক্তি আকারে প্রশ্ন আসবে বলে দিলাম। নেক্সট পার্টে চলে যাই, কাব্যের উদ্ভব এবং বিষয়। এখানে প্রথমত জায়গাটা আমাদের দেখতে হবে, স্পষ্টতই কাব্যের উদ্ভবের মূলে রয়েছে দুটো কারণ। কি? একটা কারণ হচ্ছে মানুষের স্বভাবের মধ্যে নিহিত। উদ্ভবের মূলে আছে দুটি কারণ, আর এই দুটো কারণই কি রয়েছে? মানুষের স্বভাবের মধ্যেই নিহিত রয়েছে। এখানে কি বলছে, যে শৈশব থেকেই মানুষ কিন্তু অনুকরণ করতে ভালোবাসে, মানুষ অনুকরণ প্রিয়। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বেশি অনুকরণকারী জীবই হচ্ছে মানুষ। অনুকরণের মধ্যেই তার শিক্ষার গুরু। অনুকরণ থেকে আনন্দ পাওয়া যায়, এটাই হচ্ছে তার স্বভাব।
তাহলে কি, যেমন কি বলছে, এই উক্তির সারবত্তা আমাদের অভিজ্ঞতার দ্বারা পরিবেক্ষিত। যদিও অনেক জিনিস দেখা বেদনাদায়ক, যেমন অতি নিকৃষ্ট জীবজন্তু কিংবা শবদেহ, কিন্তু শিল্পে যখন তার অতি নিখুঁতভাবে ফুটে ওঠে আমরা আনন্দ পাই। ঠিকই কথাটা বলেছে। কি বলতে চেয়েছে, যে যখন আমাদের জীবনে কোনো দুঃখের ঘটনা ঘটে, কেউ মারা গেছে, কোনো কিছু চরম বিপর্যয় কিছু ঘটে গেছে, তখন আমরা যতটা না সেটা স্পর্শকাতর হই, বুঝতে পারি, যখন সেটাকে আমরা নাটক হিসাবে দেখি। আপনি এরকম ভাবুন যে আমরা যখন কোনো সিনেমা আকারে সেই বিষয়টাকে দেখতে পাই, সেই ঘটনাটাকে দেখতে পাই, তখন কিন্তু সেটা আমাদের অনেক বেশি মন ছুঁয়ে যায়, তাই না? তাই কিন্তু এইটা বলা হচ্ছে। তাই কি বলছে, শিক্ষা মাত্রেই হচ্ছে আনন্দদায়ক। তাহলে বোঝা গেল কোনো ঘটনা বাস্তব জীবনে ঘটা আর সেটা নাটকের আকারে ঘটার মধ্যে কতটা তাৎপর্য রয়েছে। তাই শিক্ষা মাত্রেই কি আনন্দদায়ক। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে বলতে কি চেয়েছে, প্রশ্ন থেকেও হচ্ছে জায়গাটা বুঝতে হবে, মন্তব্য যুক্তি আকারে দিলে যাতে আমরা উত্তরটা করে আসতে পারি। আচ্ছা, এই গ্রাফ কি বলেছেন ইত্যাদি। আচ্ছা, এইখানে এই যে গ্রাফ বলেছেন জায়গাটা, এই 1 নম্বর পয়েন্টটা একটু আপনারা দেখে নেবেন কি কি বলেছেন। এই যে গ্রাফ বলেছেন অ্যারিস্টটলের 2টি কারণের কথা, 4টি কারণ দেখিয়েছেন। কি কি, মানুষ অনুকরণ প্রিয় জীব, মানুষ অনুকরণাত্মক কাজে আনন্দ পায়, মানুষ শিখতে চায়, ছন্দ সুষমা বোধে মানুষের সহজাত বোধ করে। আচ্ছা, নেক্সট জায়গাটা, এই পার্টটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। কাজেই পরের প্যারাই রয়েছে, কাজেই অনুকরণ মানুষের স্বভাবগত, ঠিক সেই রকম স্বভাবগতই হচ্ছে সুষমা এবং ছন্দের বোধ। সুতরাং কবির স্বভাব অনুসারে কাব্যের শ্রেণী হচ্ছে 2 রকমের। দেখুন এখানে প্রশ্ন, এই জায়গাটা আমি আলাদা করে আর দাগাচ্ছি না, কারণ এটা পুরোটাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এই প্যারাটা, এই যে দেখুন বলছে 2 রকমের। কিরকম, যারা গভীর প্রকৃতি তারা প্রকাশ করে মহৎ বা উন্নত ক্রিয়া এবং প্রকাশ করেন উন্নত মহৎ চরিত্র, আর যারা লঘু প্রকৃতি তারা প্রকাশ করেন লঘু চরিত্রের কার্যকলাপ। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর কবিদের হাতে কি সৃষ্টি হয়, ব্যঙ্গাত্মক রচনার সৃষ্টি হয়। আর প্রথম শ্রেণীর কবিদের হাতে কি সৃষ্টি হয়, প্রার্থনা ও স্তুতি। তাহলে আমরা কি বুঝলাম, 2 ধরনের দিক দেখতে পাচ্ছি আমরা কবির স্বভাব কি। একদল কবি রয়েছেন যারা মহৎ, যারা উন্নত ক্রিয়া তৈরি করছেন। ঠিক আছে, এই দুটো ভাগ, একটা হচ্ছে মহৎ, মহৎ বা উন্নত ক্রিয়া তৈরি করছেন, এরকম দলে কিছু রয়েছেন, এবং আরেক রয়েছেন যারা একটু লঘু প্রকৃতির মানুষ, এরা হচ্ছে কবিদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবং এক্ষেত্রে যেটা বলছে যে এই যে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ লঘু, তাদের হাতে কি হয়, লঘু প্রকৃতি, তারা প্রকাশ করেন হচ্ছে লঘু চরিত্রের কার্যকলাপ, তারা প্রকাশ করেন। ঠিক আছে, এবং সেখানে ব্যঙ্গাত্মক রচনা কিন্তু আমরা দেখতে পারি, ব্যঙ্গাত্মক রচনা কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পারি। এখানে আমি কেন এইভাবে লিখছি, যাতে জায়গাটা আপনারা না ভুলেন, মনে থাকে, মুখস্থ করতে না হয়, শুধু শুধু মুখস্থ করতে যাবেন না, বিষয়টা বুঝতে হবে। আর মহৎ যারা হয় তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, প্রার্থনা বা স্তুতি, এই ধরনের বিষয়গুলোকে কিন্তু দেখা যায়। তাহলে খুব ইজিলি এই প্যারাটা কিন্তু আমি জাস্ট স্ট্রাকচারের মধ্য দিয়ে কিন্তু বুঝে নিতে পারি। এইভাবে যখন আপনারা পড়বেন, পাশে খাতা পেন রাখবেন রাফ কপি হিসাবে, একদম ধরে ধরে পড়বেন, এরকম করে ছক করে করে পড়বেন, তাহলে কিন্তু ভুলবেন না, বেসিকটাই বুঝে যাবেন বলতে কি চেয়েছে, কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। আচ্ছা, হোমারের আগে এই ধরনের কোনো লঘু রচনার অস্তিত্ব আমাদের জানা নেই, যদিও হোমারের আগে কবি ছিলেন অনেক, তবে হোমারের পর থেকে এই ধরনের লেখার নমুনা পাওয়া যায়, যেমন এবার আপনারা নামগুলো পাচ্ছেন, মার্গিতেস। তাহলে এই যে 4 নম্বর দেওয়া মার্গিতেসের ওপরে, নিচে 4 নম্বরে গিয়ে দেখে নেবেন পুরোটা কি রয়েছে। ঠিক আছে, মার্গিতেস হচ্ছে একটা লঘু মহাকাব্য, এর সম্বন্ধে বিশেষ কিছু জানা না নয়, মাত্র কয়েকটা লাইন পাওয়া গেছে। অ্যারিস্টটল একে হোমারের লেখা বলছেন, যদিও তা সংশয়ের বিষয়। বলে দিলাম আমি, আপনারা এটা বইতেই নিশ্চয়ই পেয়ে গেছেন 4 নম্বরে। তারপরে দেখুন কি রয়েছে, এই ধরনের যে কবিতা, কবিতার উপযুক্ত ছন্দ কি, আয়াম্বিক পদবন্ধ। এই সব লেখাকে কি বলা হয়, ইয়াম্বেয়ন, ইয়াম্বেয়ন। কারণ এই পদবন্ধে লোকে অন্যদের বিরুদ্ধে ব্যঙ্গ রচনা করত। তাহলে বোঝা গেল ব্যঙ্গ রচনার জন্য কি ছন্দ ব্যবহার করা হচ্ছে,
সেটা কিন্তু এখানে বলে দেওয়া হলো। এটা কিন্তু ইনফরমেশন, এই যে যেটা আমি মার্গেতিস বললাম, এই যে জায়গাটা। নেক্সট দেখুন কি বলছে, সেটা হচ্ছে প্রাচীন কবিদের মধ্যে কেউ লিখতেন আয়াম্বিকে, কেউ ষটপদীতে। গুরুগম্ভীর রীতিতে কিন্তু হোমার শ্রেষ্ঠ। তাহলে আমরা পেয়ে গেলাম হোমার কিসের শ্রেষ্ঠ? গুরুগম্ভীর রীতিতে। ঠিক আছে। এবং কি তার লেখা উত্তম নয়, নাটকীয়। তিনি কমেডির প্রধান ধারার প্রথম শিল্পী। তার নাটক ব্যক্তিগত আক্রমণ বা ব্যঙ্গ প্রসূত কিন্তু নয়। হাস্যরসকেই তিনি কিন্তু বিষয় করে নিয়েছেন। কার কথা বলছে? এখানে কিন্তু হোমারের বিষয় বলা হচ্ছে। নেক্সট দেখুন বলছে ওডিসির সঙ্গে ট্র্যাজেডির যে সম্পর্ক একদম শেষের দিকে, অর্থাৎ এই জায়গাটা, এই যে তার ইলিয়াদ ও ওডিসির সঙ্গে ট্র্যাজেডির যে সম্পর্ক, মার্গেতিসের সঙ্গে কমেডির সেই ধরনেরই সম্পর্ক রয়েছে। দেখতে পেয়েছেন এই যে লাইনটা। ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে যখন ট্র্যাজেডি কমেডির সৃষ্টি হলো, কবিরা তাদের স্বাভাবিক প্রবণতা বশত এক একটার প্রতি আকৃষ্ট হলো। কেউ কি করলো? নিছক আক্রমণাত্মক রঙ্গব্যঙ্গ রচনার পরিবর্তে কমেডি লিখতে শুরু করলো। আবার কেউ কেউ মহাকাব্যের পরিবর্তে ট্র্যাজেডিতে আকৃষ্ট হলো। এর কারণ কি ছিল? এই আকৃষ্ট হওয়ার কারণটা কি? এই জায়গাটা যদি দেখি, এর কারণ হচ্ছে যে ট্র্যাজেডি ও কমেডি উন্নততর শিল্প, এদের মূল্যও হচ্ছে অনেক উচ্চতর। এই জন্যই তারা কিন্তু আকৃষ্ট হয়েছিল। তাহলে এইটা আমরা যেহেতু যদি বুঝে যাই, তাহলে কিন্তু যেভাবেই আমাদের প্রশ্নটা আসুক না কেন আমরা কিন্তু উত্তরটা করতে পারবো। আচ্ছা, এরপরে দু লাইন তেমন কিছু প্রশ্ন নেই। নেক্সট এখানটা দেখুন, একটির জন্ম হয়েছিল দিথুরামর গীতির নান্দিমুখ থেকে, তাই তো? আর অন্যটি কি ছিল? ফাল্লিক গীতির নান্দিমুখ থেকে এসেছিল, ইত্যাদি। আচ্ছা, এরপরে আমরা এখানে ইস্কাইলাস সম্পর্কে জানবো। ইস্কিলাস বা আয়োস্কুলাস, তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি অভিনেতার সংখ্যা 1 থেকে 2 বাড়ালেন। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং তার হাতেই কোরাসের স্থান সংকুচিত হলো। তৃতীয় অভিনেতা কে নিয়ে এসেছিলেন? জায়গাগুলো দেখুন, ইনফরমেশন প্রচুর। তৃতীয় অভিনেতার কথা কিন্তু আমরা জানতে পারি সোফোক্লেসের কথা। ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্র্যাজেডির পূর্বসূত্র কি? ট্র্যাজেডির পূর্বসূত্র কিন্তু ছিল হচ্ছে সাতুর নাটকে। আশা করি আপনারা ফলো করতে পারছেন। আমি এখান থেকে দেখাচ্ছি, যদি কেউ বই আপনাদের সামনে না থাকে, যদি আপনার ঘরে বসে ক্লাস করতে না পারেন, বাইরে থাকেন, তাহলেও যেন ক্লাসটা করতে পারেন অ্যাটলিস্ট, এই জন্যই কিন্তু এটা শো করানো। আচ্ছা, তারপরে এখান থেকে আর তেমন কোনো বিশেষ জায়গা নেই। এই জায়গাটা একবার দেখে নিন। বাস্তবিক সমস্ত ছন্দের মধ্যে সংলাপে ব্যবহারযোগ্যতা সব থেকে বেশি কি ছিল? আয়াম্বিকের ছিল। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু একবার খেয়াল করবেন। নেক্সট জায়গায় আমি চলে যাচ্ছি, এটা না বাড়িয়ে। কমেডির উদ্ভবে, কমেডির উদ্ভবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গাটা মনে রাখতে হবে। কমেডির উদ্ভব যে বিষয়টা রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এবং মনে রাখতে হবে পরপর। তাহলে প্রথমে আমরা কি কি পেলাম? প্রথমে আমরা কোন বিষয়টা পেলাম? কারণ এইভাবে কিন্তু আমাদের প্রশ্নটা আসে। প্রথমে ছিল হচ্ছে কি, সেটা হচ্ছে অনুকরণের মাধ্যম, তাই তো? তারপরে আমরা কি জেনেছিলাম? তারপরে আমরা জেনেছিলাম অনুকরণের বিষয়। নেক্সট আমরা জানলাম অনুকরণের পদ্ধতি। তারপরের পার্ট হচ্ছে কাব্যের উদ্ভব বিকাশ, এবং 5 নম্বরে হচ্ছে কমেডির উদ্ভব। তাহলে দিতে পারে কমেডির উদ্ভব কোন অধ্যায়ে রয়েছে? এখানে। কমেডি কি নিম্নতর নরনারীর জীবনের অনুকরণ? ঠিক আছে। আচ্ছা, নিম্নতর বলতে কিন্তু হীন বা খারাপ বোঝাচ্ছে না, হাস্যকর বিষয়টাকেই এই শ্রেণীভুক্ত করা হচ্ছে। তাহলে কমেডি বলতে কি বলতে চেয়েছে এখানে আমরা বুঝতে পেলাম। কিন্তু দেখা যায় পরবর্তীকালে যে কমেডিকে লোকে খুব গুরুত্ব দেয়নি, সেই জন্য তার বিবর্তনের ইতিহাস খুব স্পষ্ট নয়। তাহলে মন্তব্য যুক্তি আকারে দিতে পারে যে কমেডির বিবর্তনের ইতিহাস খুব স্পষ্ট নয়। কেন? কারণ মানুষ তাকে খুব বেশি গুরুত্ব দেয়নি। ঠিক আছে। এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কমেডির যে আবির্ভাব। ঠিক আছে, এই যে কোথায় গেল, এই যে কমেডির কাহিনী নির্মাণের সূচনা হয়েছিল সিসিলিতে, মনে থাকে যেন, এপিকার্মুস ফর্মিসের হাতে। তাহলে কোথায় সূচনা হয়েছিল এটা কিন্তু একটা ইনফরমেশন মনে রাখতে হবে। পরবর্তী মানে এর মধ্যেই ভাগ রয়েছে মহাকাব্য ট্র্যাজেডি সম্পর্কে, এবং এটা আমি বলবো পুরোটাই আপনারা দেখবেন কিছুই নেই, শুধু মহাকাব্য কি ট্র্যাজেডি কি বলা রয়েছে।
যে মহাকাব্য হচ্ছে পদ্যে লেখা, গুরুগম্ভীর প্রকৃতির, তাই তো? মহাকাব্য এক ধরনের ছন্দ, যেই ছন্দ হচ্ছে, রীতি হচ্ছে বর্ণনাত্মক, দৈর্ঘ্যে পার্থক্য রয়েছে। আর ট্র্যাজেডির সময়সীমা হচ্ছে কি, সূর্যের একটি আবর্তনের ওই পরিমাণ সময়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। এবং ট্র্যাজেডির ভালো মন্দ বিচার করতে পারেন তিনি, মহাকাব্যের ভালো মন্দ বিচার করতে পারবেন। আপনারা একটা কাজ করবেন এই জায়গাটা বোঝার জন্য, আমার মনে হয় খাতাতে এইখানে এরকম ভাবে লিখে নেবেন, এখানে মহাকাব্য, ঠিক আছে? মহাকাব্য, আমি জাস্ট ট্রিক্সটা বলছি মনে রাখার, আমি যেভাবে মনে রেখেছি এবং ভালো নাম্বার পেয়ে পাশ করে আসতে পেরেছি সেটাই আমি আপনাদের বলবো। ট্র্যাজেডি, এরপরে এরকম ভাবে দাগ দিয়ে দিলেন, এখানে বৈশিষ্ট্য, এখানে বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা এরকম করে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে মহাকাব্য হচ্ছে গুরুগম্ভীর রীতি, হ্যাঁ, এরকম ভাবে আপনারা লিখলেন গুরুগম্ভীর, ঠিক আছে? তারপরে আপনারা ট্র্যাজেডির যে বৈশিষ্ট্য পাচ্ছেন এখানে লিখলেন এরকম ভাবে। মহাকাব্যের ছন্দ কি, ট্র্যাজেডির ছন্দ কি, মহাকাব্যে কি আছে বা ট্র্যাজেডিতে কি আছে, এই যে পার্থক্যগুলো, এই বিষয়টা কিন্তু আমরা যদি এইভাবে লিখে নিই, তাহলে এই যে মহাকাব্য ট্র্যাজেডির যা যা পড়বো, এর কালসীমা কত, সূর্যের যে আবর্তন কাল, যে বিষয়টা বলা হয়েছে, এইভাবে লিখে নিয়ে আপনারা এই জায়গাটা করে নেবেন। এটা নিয়ে বিশেষ কিছু আর বলার নেই আমার। আচ্ছা, তাই কি হচ্ছে, যিনি, এই কারণেই হচ্ছে যিনি ট্র্যাজেডির ভালো মন্দ বিচার করতে পারেন তিনি মহাকাব্যের ভালো মন্দ বিচার করতে পারবেন, তাই তো? কারণ কি, কারণ মহাকাব্যের সব উপাদান ট্র্যাজেডিতে আছে, কিন্তু ট্র্যাজেডির সব উপাদান কিন্তু মহাকাব্যে নেই। নেক্সট হচ্ছে সরঙ্গ শিল্প ট্র্যাজেডি। আবার বলবো এই পার্টটাকে স্টার্ট দিতে, কারণ ঠিক আগের পার্টটা যেমন ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। এবারই প্রশ্ন এসেছিল ট্র্যাজেডির সংজ্ঞা আমরা কোথায় পাচ্ছি, ঠিক এই 6 নম্বর পার্ট, অর্থাৎ সরঙ্গ শিল্প ট্র্যাজেডি। মনে রাখার ট্রিকটা কিন্তু আমি আপনাদের বলেছিলাম, সরঙ্গ 6টা পার্ট সম্পর্কে আমরা জানবো ট্র্যাজেডি, ঠিক 6 নম্বর অধ্যায়তেই জানতে পারছি, ঠিক আছে? এবং এখানে কি ট্র্যাজেডির যে সেই মোক্ষম সংজ্ঞা, সে কিন্তু আমরা এখানে পাবো। সংজ্ঞাটা আমি আর বলছি না, জায়গাটা আমি দাগিয়ে দিলাম। ট্র্যাজেডির সংজ্ঞা কিন্তু আমরা এখানে পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট হচ্ছে পরবর্তী পেজে চলে আসুন আপনাদের, এই যে ট্র্যাজেডির একটা আবশ্যিক উপাদান কি, তার দৃশ্যসজ্জা। মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। ট্র্যাজেডির একটা আবশ্যিক উপাদান হচ্ছে তার দৃশ্যসজ্জা, ঠিক আছে? তারপর কি বলছে, সঙ্গীত, রচনা রীতির প্রসঙ্গ আসছে, কারণ এগুলো হচ্ছে অনুকরণের মাধ্যম, মনে থাকবে। তাহলে অনুকরণের মাধ্যম কোনগুলোকে বলছে, অনুকরণের বিষয় কোনগুলোকে বলছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর অনুকরণের পদ্ধতি কোনটা বলেছিল, এখান থেকে প্রশ্ন আসে। দেখুন তারপরেই দিয়েছে ট্র্যাজেডির ক্রিয়া অভিনীত হয় ইত্যাদি, এখান থেকে তেমন কিছু নেই। চরিত্র, কাজেই চরিত্র এবং অভিপ্রায় হলো ক্রিয়ার দুটো স্বাভাবিক কারণ, তার উপর নির্ভর করেই মানুষের সাফল্য এবং ব্যর্থতা, তাই তো? আশা করি লাইনটা আপনারা পেয়েছেন, এই যে সাফল্য এবং ব্যর্থতা। একদম পরে শেষের দিকে রয়েছে, দেখুন এই যে, কোথায় গেল, 6টা যে উপাদান, সেই উপাদানগুলো, এই যে ট্র্যাজেডির গঠিত হচ্ছে 6টা উপাদানের মাধ্যমে। কি কি? একটা হচ্ছে কাহিনী, চরিত্র, রচনা রীতি, অভিপ্রায়, দৃশ্য এবং সঙ্গীত। মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ। এই দুটো হচ্ছে অনুকরণের মাধ্যম, এর দুটো হচ্ছে অনুকরণের মাধ্যম, একটা হচ্ছে অনুকরণের রীতি, আর বাকি 3টে হচ্ছে অনুকরণের বিষয়। খুব গুরুত্বপূর্ণ জায়গাটা, স্টার্ট দিয়ে রাখুন, জায়গাটা মনে রাখতেই হবে। আচ্ছা, এই হচ্ছে অনুকরণের বিষয়। নেক্সট আমরা চলে আসছি সরঙ্গ আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে? এখানে খুব একটা কিছু নেই, ঘটনার সজ্জা বলতে কি বলতে চেয়েছে সেটা নিচে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। ট্র্যাজেডি কি, ট্র্যাজেডি তার মানে আমরা জানলাম একটা ক্রিয়ার অনুকরণ, ঠিক আছে? সুতরাং ট্র্যাজেডির লক্ষ্য হচ্ছে শেষ পর্যন্ত, দেখুন তো আপনাদের বোধহয় পরবর্তী পৃষ্ঠায় রয়েছে, এই যে মানুষের চরিত্র যেমন মানুষও তেমনি। তাছাড়া ক্রিয়া বাদ দিলে ট্র্যাজেডি অসম্ভব, কিন্তু চরিত্র বাদ দিয়ে কিন্তু ট্র্যাজেডি সম্ভব। মানে ক্রিয়া কতটা প্রয়োজন
সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে, ট্র্যাজেডির ক্ষেত্রে। এবং এখান থেকে আমরা অনেক প্রশ্ন কিন্তু পাবো। পোলগানুতুসের সঙ্গে পার্থক্য কি, জেউথিস, এই যে জেউথিস কে ছিল, তারপরে হচ্ছে যেখানেই দেখবেন এরকম উপরে উপরে লেখা রয়েছে 4-2 করে, সেগুলো কিন্তু একবার দেখে নেবেন। ট্র্যাজেডির সব থেকে শক্তিশালী দুটো উপাদানের নাম আমরা পাচ্ছি, সেটা কি, বিপ্রতিপতা এবং উদ্ঘাটন। তাহলে বিপ্রতিপতা বলতে কি বলছে এবং উদ্ঘাটন বলতে কি বলছে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। সম্ভবত এখানে রয়েছে, এই যে আকর্ষণীয় দুটি উপাদান, বিপ্রতিপতা এবং উদ্ঘাটন, ঠিক আছে। বিপ্রতিপতা মানে কাহিনী যখন বিপরীত দিকে চলে যাচ্ছে, যেটা আমি মনে করছি হওয়া উচিত ছিল সেটা না হয়ে উল্টো ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে বিপ্রতিপতা। উদ্ঘাটন বলতে কোনো কিছু একটা আবিষ্কার হলো, কোনো কিছু জানতে পারলাম, সেই বিষয়টা। এরপরে আরো ডিটেলে আসবো এটাকে নিয়ে। আচ্ছা, কাজেই কাহিনীতে ট্র্যাজেডি প্রধান, কাহিনী ট্র্যাজেডির আত্মা, বোঝা গেল। তাহলে ট্র্যাজেডির ক্ষেত্রে কার গুরুত্ব সব থেকে বেশি, সেটা হচ্ছে কাহিনী বা প্লট। সত্যি তো তাই, যদি প্লট ভালো না হয়, যদি স্টোরি ভালো না হয়, আমরা কি সেই সিনেমাটা দেখে আনন্দ পাই? শুধু কি গান দেখেই চলবে? তা তো হয় না। গান নাচ ভালো, ভালো লাগে, সঙ্গীত, দৃশ্য সবই থাকবে, ডায়লগ সবই থাকবে, কিন্তু যদি কাহিনীটাই ভালোভাবে না হয়, কাহিনীটার প্লটটা যদি গ্রন্থন ঠিকভাবে না ঘটে, তাহলে কিন্তু সেটা দেখতে আমাদের একেবারেই ভালো লাগে না। অভিপ্রায়ের স্থান হচ্ছে তার পরে, ঠিক আছে। তারপরে কি, ট্র্যাজেডির যে চতুর্থ উপাদান সেটা কি, ট্র্যাজেডির 4 নম্বর উপাদান পেলাম আমরা রীতি বা ভাষা। মনে রাখতে হবে পরপর। এবং ট্র্যাজেডির সব থেকে প্রীতিকর উপাদান কি, সব থেকে প্রীতিকর উপাদান হচ্ছে ট্র্যাজেডির যে সঙ্গীত। দৃশ্য যদিও খুব আকর্ষণীয় অন্যান্য উপাদানের তুলনায়, সবচেয়ে কম গুণান্বিত কিন্তু দৃশ্য। দেখুন কি বলছে। আর কাব্যশিল্পের সঙ্গে এর যোগ কিন্তু যৎসামান্য। কার কথা বলা হয়েছে, দৃশ্যের কথা কিন্তু বলা হয়েছে। এই জায়গা গুরুত্বপূর্ণ, এখানটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আর এটা তো নয়। নেক্সট হচ্ছে কাহিনীর গঠন। আজ আমি এতটুকু অব্দি বলবো, কারণ ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। অনেকটা 26টা মতন রয়েছে অধ্যায়। আজকে আমি 7টা বলছি, পরের দিন আবার এইভাবে করে 3-4টে ক্লাসের মধ্য দিয়ে আমি শেষ করে দেবো। আচ্ছা, এইসব উপাদানগুলির পরিচয় দেওয়ার পর আমাদের আলোচনার বিষয় কি হবে, কাহিনীর গঠনটা কেমন হওয়া উচিত। কারণ কি, কারণ কাহিনী হচ্ছে ট্র্যাজেডির প্রথম এবং প্রধান উপাদান। তাহলে আমরা কি পেলাম, কাহিনী কি, কাহিনী ট্র্যাজেডির প্রথম এবং প্রধান উপাদান। এই জন্য কাহিনীর গঠন ঠিক মতন হয়েছে কিনা সেটা কিন্তু আমাদের জানতে হবে। যেমন এখানে কি বলতে চাইছে, একটু নিচের দিকে যদি আমরা আসি, ঠিক এখানে দেখুন এই জায়গাটা কি বলছে, আমি ছোট্ট করে বলে দিচ্ছি। বলছে সংসারে সমস্ত কিছুই, যা কিছু দেখতে সুন্দর, তা যে জীবন্ত পশু হোক কিংবা যে কোনো বস্তুই হোক না কেন, তার মধ্যে একটা শৃঙ্খল থাকতে হবে, একটা শৃঙ্খলা থাকতে হবে, তাই তো, একটা নির্দিষ্ট আয়তন থাকতে হবে। অর্থাৎ কোনো জিনিস এতটা বড়, এতটা, ধরা যাক কোনো কাহিনী, ঠিক আছে, কোনো কাহিনী এতটা বড় আকারে গড়ে তুলে দেওয়া হলো, আমরা কাহিনীটার রসটাই মানে আস্বাদন করতে পারলাম না, কি বলতে চাইছে সেটাই বুঝতে পারলাম না, এমন ঘনঘটা এমন কিছু দিয়ে দিল ওর মধ্যে। কিন্তু সেই বড় কাহিনীর মধ্য থেকেও যদি ছোট্ট করে কিছু জায়গা তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু তার একটা গঠন বজায় থাকে, সেই কাহিনীর মধ্যে একটা শৃঙ্খলা বজায় থাকে, তাই তো। তাই বলছে কি, যে অতি ক্ষুদ্র বা অতিকায় জন্তু কিন্তু সুন্দর নয়। মানে এত ছোট্ট ক্ষুদ্র জন্তু যেটা চোখেই পড়ছে না, সেটাও যেমন ভালো নয়, আবার মানে বড় কিছু একটা হয়ে গেল যেটাকে আমি দেখতেই পাচ্ছি না, সেটাও কিন্তু সুন্দর নয়। কারণ অতি ক্ষুদ্রতার ফলে কি হচ্ছে, আমাদের দৃষ্টি বিভ্রান্তি ঘটছে, অর্থাৎ আমরা ঠিক করে দেখতে পাচ্ছি না। আবার অনেক বড় হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, 1000 মাইল লম্বা একটা জন্তু, তাকে কখনোই সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যাবে না। তার ফলে আমাদের কি হবে, আমরা সমগ্রতার আবেদনটা হারিয়ে ফেলবো, তাই তো। তাহলে এর মাধ্যমে লেখক কি বলতে চাইলেন, বলতে চাইলেন কাহিনীর মধ্যে একটা নির্দিষ্ট, মানে কি বলবো, নির্দিষ্ট একটা বিষয় থাকা দরকার, না খুব বড় হবে না খুব ছোট হবে, একটা মিডিয়াম জায়গা হবে যেখানে মানুষ কাহিনীটাকে বুঝবে এবং কাহিনীটার মধ্যে একটা শৃঙ্খল বজায় থাকতে হবে। হুট করে যে কোনো কিছু ঢুকে যাচ্ছে,
কি থেকে কি হলো কিছুই বুঝতে পারলাম না, তাহলে কিন্তু চলবে না। তাই কি বলছে, কাহিনীর সম্পর্কেও সেই কথা, তার দৈর্ঘ্য অবশ্যই থাকবে এবং কিন্তু তা যেন স্মৃতির আয়ত্তাধীন থাকে। মানে এত বড় কিছু ঘটে গেছে মনেই রাখতে পারলাম না, সেরকমও নয়। আবার এতই ক্ষুদ্র কাহিনী কি যে হয়ে গেল বুঝতেই পারলাম না, সেরকম হলেও কিন্তু চলবে না। ঠিক আছে, মানুষের মনকে ছুতে হবে তো, তাই না? তাহলেই তো নাটক নাটক হয়ে দাঁড়াবে, বা যে কোনো কিছু। তাহলে সেই মনকে ছুতে গেলে আমাদের কিন্তু সমগ্রতার ঐক্যবোধটাকে দেখাটা খুব প্রয়োজন। খুব, আমি বলবো এই জায়গাটা অর্থাৎ সহজ বলেই আমার মনে হয় কাব্যতত্ত্ব, যদি আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। এবং তাই দেখুন, এর পরে হয়তো আমরা পাবো যে হোমার ইলিয়াড ওডিসি লিখেছেন ইত্যাদি, মহাকাব্য আকারে লিখেছেন, বা মহাকাব্য তাই বলি না কেন, কিন্তু সেখানেও তিনি কিছু কিছু জায়গায় এমন কিছু কাহিনী তুলে দিয়েছেন যেটা কিন্তু পুরো সমগ্রভাবে তার জীবনী তুলে দেয়নি। ধরুন আপনি কোনো লেখা লিখছেন, কোনো কিছু লিখছেন, কারোর জীবনী নিয়ে লিখছেন, এবং যদি সেটাকে আমরা নাটকের রূপ দিতে চাই, ঠিক আছে, তার তো একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তাহলে সেই সময়সীমার মধ্যে আমাকে একটা কাহিনী প্রেজেন্ট করতে হবে দর্শকদের সামনে। তাহলে আমি যদি তার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্ত বিষয়গুলোকে তুলে আনি, যেগুলো খুব একটা হাইলাইটিংও নয়, যেগুলো না দেখালেও চলে, তাহলে এগুলোকে তুলে আনি, তাহলে তো ওটা বিশাল একটা মহাকাব্যে পরিণত হবে, তাই না? এতটাই মানে কি বলবো, আয়ত্তের বাইরে চলে যাবে, মানুষ বুঝতেই পারবে না আপনি কি বলতে চাইছেন। কিন্তু আপনি যে ব্যক্তিকে নিয়ে জীবনী লিখছেন, তার যদি কোনো একটা নির্দিষ্ট পার্ট, তার লাইফের ছোটবেলার কোনো জীবনযাত্রা, বা জীবনে কোনো বড় একটা বিষয় ঘটেছে, তার জীবনের প্রেম সংক্রান্ত ইত্যাদি নানান বিষয় নিয়ে যদি একটা ছোট্ট ঘটনা নিয়ে সেই বিষয়টাকে আপনি তুলে ধরেন, এবং তার মধ্যে যদি আপনি কন্টিনিউটি বজায় রাখেন, একটা শৃঙ্খলা বজায় রাখেন, তাহলে কিন্তু মানুষ সেটা দেখবে, সেটা বুঝবে, এবং ধৈর্য ধরার ক্ষমতাটা থাকতে হবে মানুষের। সেটা তখনই হতে পারবে যখন সে আয়তনটা একটা নির্দিষ্ট হবে। ঠিক আছে, এত বড় করে ফেলবো না যে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, বুঝতেই পারছে না, আবার এত ছোট করে ফেলবো না যে কি দেখলাম বুঝতে পারলাম না। তাহলে এই বিষয়টাই কিন্তু বলতে চাইছে কাহিনীর গঠনের ক্ষেত্রে। আসলে এই বিষয়টা না, মানে খুব ধরে 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 লাইন ধরে ধরে পড়াতে হয়। ক্লাস অনেক বড় হয়ে যায়, অনেকেই আমি দেখেছি পুরো ক্লাস দেখেন না, হয়তো একটুখানি দেখেন, ভাবেন ম্যাম কি বলছে না বলছে, কিন্তু আমি বলবো পুরোটা শুনবেন, কারণ আমি তো এখানে গল্প করতে বসে নেই। আমি যখন এতটা সময় দিচ্ছি বলছি, তার মানে হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদের এই বিষয়টা বা যে কোনো বিষয় এমনভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে আপনাদের মাথায় ওটা গেঁথে যায়। যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আপনি যুক্তির দ্বারা তার উত্তরটা করতে পারেন। আদারওয়াইজ সেই পড়াশোনা করে তো কোনো লাভ নেই, যেটা আপনি ইন ডিটেলস বুঝতেই পারলেন না। ঠিক আছে, তাড়াহুড়ো করার মানে চক্করে তাড়াতাড়ি করে করে দিই, করে 5 মিনিটে একটা আবোল তাবোল করে ভিডিও বানিয়ে দিলাম, ওতে কিন্তু কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, যাই হোক, তো এই হচ্ছে কাহিনীর গঠন সম্পর্কে বলতে চেয়েছেন। আমি মোটামুটি প্রথম 7টা পরিচ্ছেদ বললাম, কি কিভাবে মনে রাখবেন। তাহলে আবার আপনারা মনে রাখুন প্রথমটা কি ছিল, পরেরটা কি ছিল, তারপরটা, এইভাবে যদি বারবার করে আপনারা মনে করতে থাকেন, প্রথম 7টা পরিচ্ছেদ আপনার মুখস্থ হয়ে যাবে। নেক্সট দিন আবার পড়তে পড়তে যাবেন, আর কিভাবে করবেন সেটা তো বলেই দিলাম। তাহলে এই হচ্ছে আজকের আলোচনা, আজকের বিষয়। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যে কোনো প্রশ্ন কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আমি প্রত্যেককে উত্তর দিই। যদি মনে হয় লিখে হবে না, আমাকে আবার জায়গাটা বোঝাতে হবে, তাহলে অবশ্যই নেক্সট দিন আমি যখন বাকি পার্টটা পড়াতে যাব, তখন আমি সেই পার্টিকুলার জায়গাটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লাইন ধরে ধরে। তার জন্য আপনাদের কোন জায়গায় অসুবিধা আমাকে জানতে হবে, কারণ আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। একমাত্র আপনাদের লাইক এবং আপনাদের কমেন্ট, তার মাধ্যমেই কিন্তু আমি আপনাদের সাথে কানেক্ট করতে পারি, বুঝতে পারি যে কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, কি কি ক্লাস চাই, কিভাবে বললে আপনারা ভালোভাবে বুঝবেন। একদম ক্লিয়ারলি কিন্তু আমাকে সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন, এবং তার পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং এই বিষয়গুলো একেবারেই জটিল নয়, সিলেবাস বদলালেও কিন্তু এই বিষয় বদলাবে না। ঠিক আছে,
তাই এই বিষয়গুলো যদি আপনারা ভালো করে পড়ে নেন, এখান থেকে কিন্তু ছাক্কা উত্তর করে আসতে পারবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।